প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি তারই এক অখ্যাত ছাত্রী। বৈদ্যপুর স্কুলের ইতিহাসের প্রয়াত শিক্ষক মৃগাঙ্কশেখর বিশ্বাস এক উল্লেখযোগ্য নাম, পূর্ণ নামও বটে। যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, সময়টা 1965 সাল, আমাদের স্কুলের ইতিহাসের শিক্ষক হিসাবে তিনি এলেন এবং কিছুদিনের মধ্যেই দরদি প্রাণবন্ত শিক্ষক রূপে ছাত্রমহলে পরিচিত হয়ে উঠলেন। ইতিহাস এমনিতেই ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্যসূচিতে সে সময় এমন কিছু বিষয় রাখা ছিল, যেমন প্রত্নতাত্ত্বিক উপাদান, নব ও পুরাতন প্রস্তর যুগ, বাইজেন্টাইন সাম্রাজ্য ইত্যাদি, যা আমার কাছে খুবই দুরূহ মনে হয়েছিল। তার পড়ানোর গুণে ওই সমস্ত বিষয়সূচি সহজেই বোধগম্য হল। শিক্ষা মনস্তত্ত্ব অনুযায়ী শিক্ষককে ভালো লাগলে বিষয়বস্তু যত কঠিনই হোক তা সহজেই ছাত্রের বোধে ধরা দেয়, কারণ সাবজেক্টের সঙ্গে সেই সাবজেক্ট টিচারকে ভালো লাগার এক নিবিড় সম্পর্ক আছে। এই তত্ত্ব অনুযায়ী ইংরাজির মতো এক বিদেশি ভাষা শিক্ষাও আমার মতো সাধারণ মানের এক গ্রাম্য ছাত্রের কাছেও বিশেষ চিত্তাকর্ষণ মনে হয়েছিল। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। সেবার নবম শ্রেণীর ইংরাজি পাঠ্যসূচিতে টেক্সট বুক রাখা হলো। তার আগে 200 নম্বরের ইংরাজি পাঠ্যসূচিতে গ্রামার, কম্পোজিশন, ট্রান্সলেশন এই সমস্ত বিষয়গুলি ছিল। সমস্যা দেখা দিল টেক্সট কে পড়াবে তা নিয়ে। সে সময় আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ছাড়া অন্য কোনো ইংরাজি এমএ শিক্ষক ছিলেন না। ইংরাজিতে অনার্স দু একজন থাকলেও তারা উঁচু ক্লাসে টেক্সট পড়াতে সেভাবে আগ্রহী হয়নি। প্রধান শিক্ষক মহাশয় টেক্সটের পদ্যাংশগুলি পড়াবার ভার নিলেও গদ্যাংশগুলি কে পড়াবে তা নিয়ে সমস্যায় রয়ে গেল। সেই সময় মৃগাঙ্কবাবু নিজে থেকেই উৎসাহিত হয়ে গদ্যাংশগুলি পড়াতে রাজি হলেন। ইংরাজি পড়ানোর ক্ষেত্রে আমরাই তার প্রথম ব্যাচ, ফলে আমাদের ব্যাচের সঙ্গে তার বিশেষ অন্তরঙ্গতা গড়ে ওঠে। মনে আছে, স্যার আইজাক নিউটনের উপর একটি প্রবন্ধ দিয়ে তার ইংরাজি পড়ানোর যাত্রা শুরু হয়েছিল। রীতিমতো পূর্ব প্রস্তুতি নিয়ে তিনি ক্লাসে আসতেন। চেয়ারে বসতেন খুব কমই। ক্লাসরুমে দুটি রোয়ের মাঝের অংশে পায়চারি করতে করতে ওই দিন ক্লাসে যতটুকু পড়ানো হবে তার সবটাই আস্তে আস্তে তার সুন্দর বাচন ভঙ্গিতে বই না দেখে আমাদের সামনে উপস্থাপন করতেন। তারপর প্রতিটি বাক্য ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ। ক্লাসের শেষ দিকে ছাত্রদের কয়েকজনকে দাঁড় করিয়ে রিডিং পড়তে বলতেন। উচ্চারণ, শব্দার্থ আবার সবই ঠিক করে দিতেন। এভাবে ক্লাসেই আমাদের পড়া প্রায় তৈরি হয়ে যেত। তার পাঠন শৈলীর গুণে ওই প্রবন্ধের একটি বিশেষ অংশ আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। কঠোর পরিশ্রমে তৈরি তার গবেষণার কাগজপত্রগুলি যখন তারই ছোট্ট আদরের পোষা কুকুর ডায়মন্ডের বাতি উল্টে দেওয়ার কারণে পুড়ে নিমেষে ছাই হয়ে গেল, তখন কোনো অস্থিরতা প্রকাশ না করে নিউটন ডায়মন্ডকে কোলে তুলে আদর করতে করতে যে বিখ্যাত উক্তিটি করেছিলেন তা হল, ও ডায়মন্ড, ডায়মন্ড, ইউ ডু নট নো হোয়াট মিসচিফ ইউ হ্যাভ ডান। এই উক্তির মধ্যে দিয়ে বিজ্ঞানী নিউটনের ব্যক্তিসত্তার এই বিশেষ দিক, শত অনিষ্ট করা সত্ত্বেও ইতর প্রাণীর প্রতি পরম মমতা প্রদর্শন আমার তখনকার কিশোর মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এরপর দশম শ্রেণীতে ইংরাজি একাঙ্ক নাটক ডেথ ট্র্যাপ ও হেনরির বিখ্যাত ছোট গল্প গিফট অব দি ম্যাজাই তার পড়ানোর গুণে আজও আমার মনের মণিকটায় চিরভাস্বর হয়ে আছে। বিশেষভাবে মনে আছে ডেথ ট্র্যাপের শেষ দৃশ্যের উপস্থাপনা। শেষ দৃশ্যটি ছিল এরকম: প্রিন্স দিমিত্রি তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত তারই মন্ত্রী ও সেনাপতিগণকে মদ্যপানের আসরে আমন্ত্রণ জানিয়ে তাদের বিষ মিশ্রিত মদ্যপানে বাধ্য করিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করছেন, এবং সেই সঙ্গে নিজেও সেই বিষ মিশ্রিত মদ্যপানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে করতে তার শেষ সংলাপ ছিল, আই ক্যান নট ইমাজিন হোয়াট ডেথ কুড বি সো অ্যামিউজিং। তিনি তার অনন্য সাধারণ নাটকীয় ভঙ্গিতে উক্ত সংলাপটি যখন উচ্চারণ করেছিলেন, তখন মনে হয়েছিল স্বয়ং প্রিন্স দিমিত্রি যেন উক্ত সংলাপটি বলছেন। গোটা ক্লাস স্তব্ধ হয়ে তা প্রত্যক্ষ করেছে। পরবর্তীতে যখনই আমরা কয়েকজন সহপাঠী কোথাও মিলিত হয়েছি, এটা সেটা কথার পরেই অবধারিতভাবে স্যারের সেদিনের ডেথ ট্র্যাপের শেষ দৃশ্য পড়ানোর স্মৃতি রমন্থন করেছি। শুধু ভালো ইংরাজি পড়ানোর কারণেই নয়, স্কুলের যে কোনো কর্মকাণ্ড, তা সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ঘোষক হিসাবেই হোক, মনীষীদের জন্ম মৃত্যু বার্ষিকী পালন সভায় সভা পরিচালক হিসাবেই হোক, দৈনন্দিন প্রার্থনা পরিচালনা করার ক্ষেত্রেই হোক, সব অবস্থাতেই তার ভূমিকা গতানুগতিকতা
মুক্ত করে এক নূতন মাত্রা যোগ করত, যা ছাত্র শিক্ষক নির্বিশেষে সকলের মনেই বিশেষ রেখাপাত করেছিল। ছাত্রমহলে তখন তার জনপ্রিয়তা তুঙ্গে অবস্থান করছে। সেই সময় ঘটল এমন এক ঘটনা যা তাকে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলেছিল এবং শিক্ষক হিসেবে তার নৈতিকতা নিয়ে তাকে নানা রকম অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন করেছিল। ঘটনাটি খুলেই বলা যায়। 1972 সাল, হায়ার সেকেন্ডারি ইংরাজি পরীক্ষা। ওই বিষয়ের শিক্ষক হিসাবে ওই দিন পরীক্ষা কেন্দ্র কালনায় তার পরিদর্শনের দায়িত্ব পড়েছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওই দিন প্রথম পত্র পরীক্ষা শেষ হওয়ার মুখে পরীক্ষা কেন্দ্র কালনা অম্বিকা স্কুলে তিনি পৌঁছলেন। স্যারের সঙ্গলাভের প্রত্যাশায় আমি তখন কলেজের ক্লাস ফাঁকি দিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে। স্যার প্রশ্নপত্রটি খুঁটিয়ে দেখছেন, দু একজন ছাত্রের সঙ্গে প্রশ্ন নিয়ে কিছু আলোচনাও করছেন। প্রায় সকল পরীক্ষার্থীর কাছেই প্রথম পত্রের পরীক্ষা যে ভালো হয়েছে তা জেনে নিশ্চিন্ত হলেন। এবার ছাত্ররা দ্বিতীয় পরীক্ষা দেওয়ার জন্য আবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করল। স্যারের সঙ্গে আমরা কয়েকজন প্রাক্তন ছাত্র ও কিছু অভিভাবক স্কুল কম্পাউন্ড থেকে বেরিয়ে কিছুটা দূরে মদন টকিজের সামনে খোলা জায়গায় এসে নানা কথাবার্তা বলছি। আলোচনা বেশ জমে উঠেছে। এমন সময় কয়েকজন দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে সেখানে উপস্থিত হলো। স্যার আগ্রহ সহকারে প্রশ্নপত্রটি দেখছেন। আমাদেরই পরিচিত দু একজন তখন স্যারকে চেপে ধরল প্রশ্নপত্রটি সমাধান করে দেওয়ার জন্য, যা তারা পরীক্ষার্থীদের কাছে চূড়া পথে পৌঁছে দেবে। প্রথম স্যার এই অনৈতিক কাজে কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু কতিপয় অভিভাবক কয়েকজন প্রাক্তন ছাত্রের পীড়াপিড়িতে স্যার শেষ অবধি শুধুমাত্র ট্রান্সলেশনের অংশটি সমাধান করে দিতে রাজি হলেন। শর্ত রইল ব্যাপারটা কিছুতেই যেন পাঁচকান না হয়। কিন্তু গোপন ব্যাপারটি বেশি দিন গোপনে রহিল না। কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে এলো স্যার তার সহশিক্ষকদের দ্বারা নানা রকম ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছিলেন। শোনা যায় প্রধান শিক্ষক মহাশয় এই সময় দৃঢ়ভাবে তার পিছনে না দাঁড়ালে স্কুলে তার মর্যাদা নিয়ে চাকুরি করাই শক্ত হতো। তার কর্মজীবনের শেষ লগ্নে ঘটেছিল আরও এক বিড়ম্বনার ঘটনা। ইতিহাসের শিক্ষক ইংরাজি পড়ানোর একচেটিয়া অধিকার স্কুলেরই কিছু সহশিক্ষক ঈর্ষার চোখে দেখতেন। ইতিমধ্যে স্কুলের কিছু ইংরাজি এমএ শিক্ষক যোগদান করেছেন। কয়েকজন সহশিক্ষকও আবার প্রাইভেটে ইংরাজিতে এমএ পাশ করে এসেছেন। ফলে উঁচু ক্লাসে ইংরাজি পড়ানোর ক্ষেত্রে তাদের দাবিও জোরালোভাবে উঠে এসেছিল। ঘটনাক্রমে তদানীন্তন স্কুল বোর্ড থেকেও সাবজেক্ট টিচারই সেই সাবজেক্ট পড়াবেন এ ব্যাপারে একটি সার্কুলার জারি হয়েছিল। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ তখন তাকে উঁচু ক্লাসে ইংরাজি পড়ানোর দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়েছিলেন। এই ঘটনায় তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন। এই অপমানের প্রতিশোধ নিতে কর্মজীবনের অন্তিম লগ্নে এসেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটে ইংরাজিতে এমএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেললেন এবং প্রায় 60% নম্বর নিয়ে সসম্মানে এমএ পাশও করলেন। এই ঘটনা ছাত্র, শিক্ষক, অভিভাবক প্রায় সকলের কাছেই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। এভাবেই তিনি তার প্রতি অপমানের মধুর প্রতিশোধ নিতে পেরেছিলেন। কর্মজীবনের মাঝামাঝি সময়ে মনে আছে স্যার তার পৈতৃক বাড়ি বৈদ্যবাড়ি থেকে বাস উঠিয়ে স্কুলেরই সংলগ্ন টিচার্স কোয়ার্টারে থাকতে লাগলেন। প্রায় প্রতিদিন সন্ধ্যায় স্যারের ওই কোয়ার্টারে কিছু প্রাক্তন বর্তমান ছাত্রদের জমায়েতের আসর বসত। সেই জমায়েতে দু একবার আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে দেখেছি সমসাময়িক রাজনীতি, সাহিত্য, ধর্ম প্রভৃতি নানা বিষয় নিয়ে কথাবার্তা চলত। মনে আছে ওই সময় দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস সেই সময় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন প্রকাশিত হচ্ছে। স্যার ওই দুটি উপন্যাস নিয়মিতভাবে পড়তেন এবং ওই আসরে সুনীলের উপন্যাসের ঐতিহাসিক দিক ও শীর্ষেন্দুর মানবজমিনের মনস্তাত্ত্বিক দিকগুলি আমাদের সামনে তুলে ধরতেন। উপস্থিত সকলকেই ওই দুটি উপন্যাস পাঠে বিশেষভাবে উৎসাহিত করতেন। ওই আসরে পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়া কিছু ছাত্রও আসত। তাদের উপর স্যার সবসময়ই শুধু সহানুভূতিশীলই ছিলেন না, তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন এবং তাদের পড়াশোনার ব্যাপারে অনাগ্রহের কারণগুলি অনুধাবনের চেষ্টা করতেন। সেগুলি খুঁজে নিয়ে তার মতো করে সমাধানও করতেন। তিনি এরকম পড়াশোনার ব্যাপারে পিছিয়ে পড়া কয়েকজন ছাত্রকে নিজের কোয়ার্টার সংলগ্ন
একটি ঘরে রেখে নিজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাদের পড়াশুনো করাতেন। এভাবে কয়েকজনকে তিনি পড়াশোনার ব্যাপারে আবার আগ্রহী করে তুলতে সফল কাম হয়েছেন। খারাপ ভালো, অমনোযোগী মনোযোগী, দুরান্ত সুশান্ত নির্বিশেষে সকল ছাত্রের প্রতি তার এক গভীর মমত্ববোধ লক্ষ্য করা যেত। ছাত্রদের মঙ্গল কামনায় তিনি সদা সচেষ্ট ছিলেন। ফলে তার সান্নিধ্যে এসে অনেক ছাত্রেরই প্রাণ আবার জেগে উঠত। একবার প্রাণ জেগে উঠলে তখন কত অসম্ভবই না সম্ভব হতো তার কোনো ঠিক ঠিকানা নেই। তারই প্রত্যক্ষ সহচর্যে পড়াশোনার ব্যাপারে চূড়ান্ত অমনোযোগী এবং স্বভাবে অত্যন্ত দুরন্ত অবস্থাপন্ন ঘরের এক কিশোর ছাত্র কিভাবে আবার পড়াশোনায় আগ্রহী হয়ে উঠেছিল, এবার সে কথা তুলে ধরব। নাম তার মদন। সে একই সঙ্গে আমার সহপাঠী ও নিকট প্রতিবেশী। নবম শ্রেণীতে অনুত্তীর্ণ হয়েই সে লেখাপড়ার পাঠ চুকিয়ে দিল। তার ব্যবসায়ী অভিভাবকেরা শেওড়াফুলিতে তাকে একটি বাসনের দোকান খুলে দিল। স্যারের বাড়ি ছিল বৈদ্যবাটিতে, মদনের দোকানের নিকটবর্তী। সেখানে রাস্তায় হঠাৎ একদিন স্যারের সঙ্গে মদনের দেখা হয়ে গেল। পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর করতেই মদন অকপটে সব কথা স্যারকে জানালো। স্যার তখন মদনকে পড়াশুনো ছেড়ে না দিয়ে সারাদিন দোকান চালিয়েও রাত্রে পড়াশুনো করে প্রাইভেটে স্কুল ফাইনাল পরীক্ষায় বসার ব্যাপারে উৎসাহিত করলেন। স্যারের উৎসাহদানের ফলে মদন প্রাইভেটে স্কুল ফাইনাল পাশ করে পরবর্তীতে স্যারের প্রত্যক্ষ সহযোগিতায় প্রি ইউনিভার্সিটি পড়ার জন্য রিসরার এক নৈশ মহাবিদ্যালয়ে ভর্তিও হয়েছিল। মদনের পড়াশোনা সম্ভবত এইখানেই শেষ হয়েছিল, কিন্তু শেষ হয়নি তার পড়াশোনার প্রতি আগ্রহ। মদন তার পড়াশোনার প্রতি এই আগ্রহকে স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার উত্তরপুরুষ অর্থাৎ তার দুই ছেলের মধ্যেও সঞ্চারিত করতে সফল হয়েছিল। ইতিমধ্যে স্যার স্কুলের কোয়ার্টার ছেড়ে আবার বৈদ্যবাটিতে বাস করতে শুরু করেছেন। স্যারের পরামর্শে শুধু ছেলেদের ভালো স্কুলে পড়াশোনা করানোর জন্য মদন তখন গ্রামের বাস উঠিয়ে স্যারের বাড়ির কাছাকাছি চন্দননগরে বাড়ি ভাড়া নিল। স্যার তখন মদনের একরকম ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। মদনের দুই ছেলেই মস্ত ইঞ্জিনিয়ার হয়ে বর্তমানে বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। মদন তার গুরুদক্ষিণা ভালোভাবে চুকিয়েছিল। বৃদ্ধ বয়সে স্যারের সমস্ত কাজকর্মে মদন ছিল তার সর্বক্ষণের সঙ্গী। এমনকি স্যারের মৃত্যুর পরেও তার অসক্ত বিধবা পত্নীর পেনশনও মদন প্রতি মাসে তুলে এনে তার বাড়িতে এখনও নির্দিষ্ট দিনে পৌঁছে দেয়। শিক্ষকের মান নিয়ে ইংরাজিতে একটি প্রবচন আছে, এ পুয়ার টিচার টেলস, অ্যান অ্যাভারেজ টিচার এক্সপ্লেন্স, এ গুড টিচার ডেমনস্ট্রেটস অ্যান্ড এ গ্রেট টিচার ইন্সপায়ার্স। আমাদের স্যার প্রকৃত অর্থেই ওই গ্রেট টিচারের পর্যায়ভুক্ত ছিলেন। তার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাবে অনেক অখ্যাত পড়ুয়াই আবার পড়াশোনার ব্যাপারে উৎসাহী হয়ে শুধু বিদ্যার্জনেই সফল হয়নি, পরবর্তীকালে তারা সুষ্ঠু জীবনযাপন করে সমাজের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শিক্ষাদানের মতো এই পবিত্র কাজকে পেশা হিসেবে না নিয়ে এটাকে নেশা হিসেবে নিয়েছিলেন। যখন তিনি কোয়ার্টারে থাকতেন, বেশিরভাগ ছুটির দিনেই কোনো না কোনো ছাত্রের বাড়িতে দলবল নিয়ে উপস্থিত হতেন এবং সারাদিন সেখানে কাটিয়ে তাদের বাবা মা ও বাড়ির অন্যান্য লোকজনের সঙ্গে পরিচিত হতেন। এভাবে তিনি ছাত্রদের বাড়ির পরিবেশও কেমন তা জানার চেষ্টা করতেন। তিনি ছাত্র, শিক্ষক, অভিভাবক এই সম্পর্ককে এক গভীরতর উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন, যা শিক্ষাদানের মতো পবিত্র কর্মে একান্ত অপরিহার্য। সর্বোপরি ছাত্রদের প্রতি তার ছিল এক নিবিড় ভালোবাসা। প্রকৃত অর্থেই তিনি তাদের ভালোতে বাস করতেন। তাই তার সান্নিধ্যে এসে সমস্ত ছাত্রদের, বিশেষ করে লেখাপড়ার ব্যাপারে যারা একটু পিছিয়ে, তাদের যথার্থই প্রাণের উদ্বোধন ঘটত। আজকের এই নীতিহীন, শ্রদ্ধাহীন, সম্পর্কহীন, নিতান্তই আত্মসর্বস্ব এই সমাজে বাতিল হয়ে যাওয়া সেই সব হতভাগ্য পড়ুয়ার কথা ভেবে কেবলই তার মতো এক দরদি শিক্ষকের কথা মনে পড়ে যায়, যিনি হয়তো তার ভালোবাসার স্পর্শে সেই সব হতভাগ্যদের মধ্যে তারাও যে পারে এই প্রত্যয় সঞ্চার করে দিতে পারতেন।